সবাইকে শুভেচ্ছা। আজকে ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হয়ে গেল। আজকে আমরা ভৌত জগত পরিমাপ অধ্যায়ের চতুর্থ ক্লাসটা করব। এর আগে আমরা 3টা ক্লাস করছি। আমরা ফিজিক্সের সাইকেল 1-এর ভৌত জগত পরিমাপ অর্থাৎ ফিজিক্স প্রথম পত্রের প্রথম অধ্যায়টা পড়তেছিলাম। তো এখানে আমরা 3টা ক্লাস করেছি, আজকে হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস। ঠিক আছে? বায়োলজি নেবেন নাকি? না, বায়োলজি নেবো না, আমি ফিজিক্স পড়াবো, বুঝছো? ফিজিক্স নেবো, বায়োলজি মাঝে মাঝে পড়াবো এখন থেকে। ঠিক আছে? ওকে। এমডি জনি আহমেদ, তনিমা আহমেদ, তোমাদের নাম পড়া হয় না, আবদুল্লাহ মোহাম্মদ কাউসার, ইমু ভৌমিক, এস এম হাসান। হ্যাঁ, সবাই আশা করি ভালো আছো। তাহলে চলো আমরা শুরু করে দিই নাকি? বলো, পড়াশোনা করতেছো তো সবাই ঠিকঠাক মতো? দাদা কেমন আছেন? ভালো আছি, খুবই ভালো আছি। ঠিক আছে, তোমাদের সাথে ক্লাস নিতে আসলে আরো খুব ভালো হয়ে যায়। ওকে, তাহলে চলো শুরু করি। তোমারটাও পড়েন, আমারটাও পড়েন ভাইয়া। মুরসালিন, মুরসালিন পড়লাম, তোমার নামটাও পড়লাম। ঠিক আছে, তানিয়া হাসান, তোমার নামও নিলাম। এভাবে সবার নাম নিতে নিতে তো ক্লাস শেষ হয়ে যাবে। আবু দাউদ হোসেন বলছে ফার্স্ট লাইভ ক্লাস। ফার্স্ট লাইভ ক্লাস হলে হবে না, আগের ক্লাসগুলো করে আসতে হবে। কিন্তু আগের ক্লাসগুলো করে আসতে হবে। ফ্রাইডে উইকলি এক্সাম, হ্যাঁ ফ্রাইডে উইকলি এক্সামের আমি সিলেবাসটা দেখছি, যতটুকু পড়ানো হয়েছে তার উপর থেকে পরীক্ষা। ঠিক আছে, তো টেনশনের কিছু নাই, যতটুকু পড়ানো হচ্ছে তার উপর থেকেই পরীক্ষা। তো আশা করি সবাই পারবা। তো চলো, মোটামুটি সবাই চলে আসছে, আমরা তাহলে এখন পড়া শুরু করি। তাহলে আমরা ভৌত জগত পরিমাপের আজকে চতুর্থ ক্লাসটা করব। আজকে আমরা যে টপিকটা পড়বো এইখান থেকে মূলত তোমার এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আসবে, যদি আসে। প্রথম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন বোর্ডে আসছে, বা ধরো যে তোমার কলেজের খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে আসছে, এরকম রেকর্ড দেখা যায় না। কারণ এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন দেওয়ার মতো তেমন টপিকই নাই, খুঁজে পাওয়া যায় না। তো তারপরেও যদি এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন করা যায়, যায় না একেবারে তা না, তারপরেও যদি এই অধ্যায় থেকে টিচাররা মনে করে যে একটা সৃজনশীল প্রশ্ন দিব, তাহলে আজকে যে টপিকটা পড়াবো তার উপর থেকে সৃজনশীল প্রশ্ন হবে। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ত্রুটি নির্ণয়। দেখো, আমরা পদার্থবিজ্ঞানের বিভিন্ন হিসাব নিকাশ যখন করি তখন স্বাভাবিক আমাদের ত্রুটি হবে। আমরা তো মানুষ, আমরা তো ফ্রেস্তা না, তাহলে হিসাব নিকাশ করতে গেলে মানুষের ত্রুটি হয়। এই ত্রুটিটা এটা এড়ানো সম্ভব না, ত্রুটি কমানো সম্ভব, চেষ্টা করলে ত্রুটিটা কমানো সম্ভব। কিন্তু তুমি যদি বলো না ভাই আমি পরিমাপ করব, পরিমাপে কোনো ত্রুটি থাকবে না, 100% পরিমাপটা সঠিক হবে, এটা যদি বলো তাহলে তো ভাই তুমি মানুষ না। কারণ মানুষের মাত্রেই হিসাবে ভুল হবে, বিভিন্ন ধরনের ইরর হবে। ব্যক্তিগত ত্রুটি হতে পারে, যন্ত্রের ত্রুটি হতে পারে, হিসাবের ত্রুটি হতে পারে, বিভিন্ন ধরনের ত্রুটি হতে পারে। তাহলে আমরা যখন কোনো পরিমাপ করব, কোনো পরিমাপ বা কোনো হিসাব নিকাশ করব, তখন আমাদের হিউম্যান ইরর থাকবেই। তো সেই ইরর চাইলে আমরা কমাইতে পারি, আমরা চেষ্টা করব হিউম্যান ইররটা কমানোর, ইরর হিসাবের ইররটা কমানোর। কিন্তু ইরর একেবারেই যে আমরা এড়াইতে পারবো এটা হবে না। ইরর যদি একেবারে এড়াইতে পারতাম, আমাদের যদি দোষ ত্রুটি না থাকতো, তাহলে তো আমরা মানুষ হইতাম না। ঠিক আছে, আমরা তো ফেরেশতা থাকতাম, তাই না? কিন্তু আমরা তো মানুষ, তাহলে মানুষের হিসাবে ত্রুটি হবে। তাহলে আমরা চেষ্টা করব ত্রুটিটা কমানোর। এখন তুমি যদি ত্রুটির হিসাব নিকাশই না জানো, তাহলে কি তুমি ত্রুটি কমাইতে পারবে? তোমার তো আগে ত্রুটির হিসাব নিকাশ করা শিখতে হবে, যে কিভাবে ত্রুটির হিসাব নিকাশ করে সেটা তো তোমার বুঝতে হবে। না হলে তুমি ত্রুটি কমাবা কিভাবে? ত্রুটি যদি হিসাবই করতে না পারো, তাহলে তুমি বুঝবা কিভাবে তোমার ত্রুটি হচ্ছে এবং কতটুকু ত্রুটি হচ্ছে, ত্রুটি বেশি হচ্ছে নাকি কম হচ্ছে, এইটা তো আগে ফিল করতে হবে, এইটা তো আগে বুঝতে হবে। তো আজকের ক্লাসে আমরা এই টপিকটাই পড়বো, বিভিন্ন ধরনের ত্রুটির হিসাব নিকাশ আমরা করব। এবং সৃজনশীল প্রশ্ন আসলেই এই বিভিন্ন ধরনের ত্রুটির হিসাব নিকাশ থেকেই তোমার সৃজনশীল প্রশ্ন আসবে, এবং আমি সৃজনশীল প্রশ্ন সলভ করাই দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি জাস্ট ধৈর্য নিয়ে ক্লাসটা দেখো এবং খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা। দেখবা খুবই সহজ টপিক। প্রথম অধ্যায়ে আমরা যা পড়তেছি এগুলো আসলে দেখবা তোমাদের কলেজের টিচার এগুলো পড়াবে না। তুমি তুমি যখন কলেজে ভর্তি হবা, কলেজে যখন যাবা, কলেজে যখন ফিজিক্স ক্লাস শুরু হবে, তখন দেখবা টিচার বলবে এই প্রথম অধ্যায় কিছু পড়ার নাই, বাদ, প্রথম অধ্যায় বাদ, আসো আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর থেকে শুরু করি। কিন্তু আমরা ভাই সব শিখতে চাই। ঠিক আছে, আমাদের মেইন টার্গেট হচ্ছে শেখা। প্রথম কাজ হচ্ছে আমাদের শেখা, প্রথম টার্গেট হচ্ছে আমাদের শেখা, জানা, ইনফরমেশন গ্যাদার করা। ঠিক আছে, নিজের জানার লেভেলটাকে ইনক্রিজ করা, এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট হচ্ছে আমাদের খুব ভালো রেজাল্ট করা। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করা, কলেজের পরীক্ষাতে ভালো রেজাল্ট করা, এবং অবশ্যই একটা ভালো জায়গায় চান্স পাওয়া। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় টার্গেট। ক্লিয়ার? তো আমরা কোনো অধ্যায় বাদ দিয়ে যাবো না, ভালো স্টুডেন্টরা কোনো অধ্যায় কিন্তু বাদ দেয় না। অনেক তোমাদের বড় ভাইরা বলবে বা অনেকে মনে করো সাজেশন দিবে, এই প্রথম অধ্যায় বাদ দিয়ে যাও, প্রথম অধ্যায় থেকে কিছু আসে না। কিন্তু প্রথম অধ্যায় এত সুন্দর সুন্দর টপিক আছে যেগুলো আসলে পড়ার, জানার, বোঝার আছে। তো আমরা পড়বো কিন্তু এগুলো। ঠিক আছে, ঠিক আছে, প্রথম অধ্যায় বলে কেউ কিন্তু অবহেলা করো না। ঠিক আছে, আমি পড়াইতেছি, প্রথম অধ্যায় অবহেলা করা যাবে না, খুব ভালো করে পড়তে হবে। তো চলো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ত্রুটি নির্ণয়। তাহলে টপিকটা একটু লিখে ফেলো, ত্রুটির হিসাব নিকাশ, ত্রুটি নির্ণয়, দ্যাট মিনস ইরর ক্যালকুলেশন, ইরর ক্যালকুলেশন। তিন ধরনের ত্রুটি হতে পারে, তুমি যখন কিছু হিসাব নিকাশ করবা তিন ধরনের ইরর হইতে পারে। কি কি? প্রথমটা হচ্ছে পরম ত্রুটি বা অ্যাবসোলিউট ইরর, দ্বিতীয়টা হচ্ছে আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ ইরর, আর তৃতীয়টা হচ্ছে শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ ইরর। এই হচ্ছে তিন ধরনের ত্রুটি। যেমন দেখো, চিন্তা করো, মনে করো এই একটা সরু একটা লাঠি, আমি তোমাকে বললাম এই লাঠির দৈর্ঘ্যটা তুমি পরিমাপ করো। তো তুমি স্কেল বা ফিতা ধরে, পরিমাপ করার স্কেল বা ফিতা ধরে, মিটার স্কেল ধরে
তুমি ধরো এই লাঠিটার দৈর্ঘ্যটা পরিমাপ করলা হচ্ছে 5 সেন্টিমিটার, দৈর্ঘ্য ধরো পরিমাপ করলা হচ্ছে 5.1 সেন্টিমিটার, কিন্তু এই লাঠিটার প্রকৃত আসল দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেন্টিমিটার। আরেকজনকে আমি বললাম এই তুমি পরিমাপ করো, তো সে যখন এসে পরিমাপ করলো, সে ধরো অন্য আরেকটা যন্ত্র দিয়ে পরিমাপ করলো বা অন্য আরেকটা স্কেল দিয়ে পরিমাপ করলো, তখন সে যখন পরিমাপ করলো তখন সে পরিমাপ করলো হচ্ছে 5.2 সেন্টিমিটার। আরেকজনকে পরিমাপ করতে বললাম, সে পরিমাপ করলো হচ্ছে 4.9 সেন্টিমিটার, এভাবে পরিমাপ করলো। দেখো প্রকৃত মান হওয়ার কথা ছিল 5 সেন্টিমিটার, কিন্তু এক একজন পরিমাপ করছে 5.1, 5.2, 4.9 সেন্টিমিটার, অর্থাৎ প্রকৃত মানটা কিন্তু কেউ পরিমাপ করতে পারে না। তার মানে যে তিনজন পরিমাপ করছে তাদের তিনজনেরই কিন্তু ত্রুটি আছে, তিনজনের কিন্তু ভুল হয়েছে। এবার এই ভুলের মাত্রাটা কতটুকু ভুল হয়েছে সেইটা আমরা হিসাব করতে চাই। তো খুবই সহজ, যতটুকু কম বা যতটুকু তুমি বেশি পরিমাপ করবা সেটুকুই ভুল, সেটুকুই ত্রুটি। হওয়ার কথা ছিল 5 সেন্টিমিটার, তুমি পরিমাপ করছো হচ্ছে 5.1 সেন্টিমিটার, তাহলে তুমি কতটুকু বেশি পরিমাপ করছো, কতটুকু বেশি পরিমাপ করে ফেলছো, ভুল পরিমাপ করছো, 0.1 সেন্টিমিটার ভুল পরিমাপ করছো। হওয়ার কথা ছিল 5 সেন্টিমিটার, হয়েছে হচ্ছে 4 পয়েন্ট, পরিমাপ করে তুমি পাচ্ছ হচ্ছে 4.9 সেন্টিমিটার, তাহলে 5 মাইনাস 4.9, তাহলে কতটুকু ইরর হচ্ছে 0.1 সেন্টিমিটার। তাহলে এই যে 0.1 সেন্টিমিটার এটাই হচ্ছে তোমার ত্রুটি, এটাই হচ্ছে তোমার ভুল। কি ক্লিয়ার? তাহলে এই যে ত্রুটিটা, এই ত্রুটিটা কি বলা হচ্ছে? পরম ত্রুটি। তাহলে তুমি এখন এই উদাহরণটা থেকে একটু আমাকে পরম ত্রুটির, প্রথম যে ত্রুটির কথাটা বলছিলাম পরম ত্রুটি, অ্যাবসোলিউট এরর, এর একটু ডেফিনেশনটা ভাই দাও তো একটু বুঝে বুঝে। কোন রাশির প্রকৃত মান ধরো এই যে লাঠিটা, এর প্রকৃত দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটার, কিন্তু তুমি পরিমাপ করছো এইগুলা, তাহলে কতটুকু বেশি বা কতটুকু কম পরিমাপ করলা সেটাই হচ্ছে পরম ত্রুটি। তাহলে আমরা ডেফিনেশনটা দেখো তো এইভাবে দিতে পারি না? কোন রাশির প্রকৃত মান এবং পরিমাপকৃত মান, এদের যে পার্থক্য, পরিমাপকৃত এবং প্রকৃত মানের যে পার্থক্য, কতটুকু কম বা কতটুকু বেশি, এটাকেই বলা হচ্ছে পরম ত্রুটি বা অ্যাবসোলিউট এরর। তুমি কতটুকু কম পরিমাপ করছো বা কতটুকু বেশি পরিমাপ করছো, তুমি বেশি পরিমাপ করলেও ত্রুটি হবে, কম পরিমাপ করলেও ত্রুটি হবে। তাহলে অ্যাকুরেট মানের চেয়ে কতটুকু বেশি বা কতটুকু তুমি কম পরিমাপ করছো সেটাই হচ্ছে পরম ত্রুটি বা অ্যাবসোলিউট এরর। তাহলে সংজ্ঞা কিন্তু অলরেডি হয়ে গেছে যে কোন রাশির পরিমাপকৃত মান এবং প্রকৃত মানের, পরিমাপকৃত মান এবং সঠিক মানের পার্থক্যকে পরম ত্রুটি বলে। বুঝছো কিনা? তাহলে আসো আমরা লিখে ফেলি, একটু নম্বর দিয়ে লিখে ফেলি। 1 নম্বর হচ্ছে পরম ত্রুটি, পরম ত্রুটি বা অ্যাবসোলিউট এরর, অ্যাবসোলিউট এরর, পরম ত্রুটি বা অ্যাবসোলিউট এরর। ডেফিনেশনটা কি হবে? কোন রাশির পরিমাপকৃত মান ও প্রকৃত মান বা সঠিক মানের পার্থক্যকে পরম ত্রুটি বলে, পরম ত্রুটি বা অ্যাবসোলিউট এরর বলে। তাহলে আমি এখন এর একটা সূত্র লিখতে চাই। এই যে পরম ত্রুটির আমি এখানে যে সংজ্ঞাটা লিখলাম, এর একটা আমরা সূত্র লিখতে চাই। তাহলে আসো এই যে একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম সেটা দেখে বুঝে বুঝে সূত্রটা আমরা লিখে ফেলি। ধরো এই যে কোনো একটা লাঠি, এর প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত মান বা প্রকৃত দৈর্ঘ্য, এই প্রকৃত দৈর্ঘ্যটাকে আমি বললাম হচ্ছে ধরো এল, প্রকৃত দৈর্ঘ্যটা হচ্ছে এল, আর এর তুমি পরিমাপ করলা হচ্ছে এল ড্যাশ, পরিমাপকৃত দৈর্ঘ্য, এই পরিমাপকৃত দৈর্ঘ্য এইটা হচ্ছে এল ড্যাশ, এটা হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য। কি ব্যাপার? এটা বন্ধ আটকে গেছে, দেখো তো এবার ঠিক আছে কিনা, দেখো তো এবার ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, একটু নেট ডিস্টার্ব দিছিল, আটকে গেছিল। হ্যাঁ এবার ঠিক আছে আশা করি। সিগন্যাল গেল আমার নাকি সবারই সিগন্যাল গেছিল, মেবি একটু প্রবলেম হয়েছিল। হ্যাঁ এখন ঠিক আছে, গুড। ঠিক ক্লিয়ার? তাহলে দেখো প্রকৃত দৈর্ঘ্যটা হচ্ছে এল আর পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে এল ড্যাশ। তাহলে পরম ত্রুটি হচ্ছে এল ড্যাশ এবং এল এর ডিফারেন্স। তাহলে ডিফারেন্সটা কিভাবে বিয়োগ করে পাবো? এখন প্রশ্ন হচ্ছে কোনটা থেকে কোনটা বিয়োগ করবো? বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। এখন বড় কোনটা ছোট কোনটা? দেখো ধরো প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 5, তুমি পরিমাপ করলা 5.1, তাহলে এইটা এল আর এইটা এল ড্যাশ, তখন এল ড্যাশ বড়। কিন্তু প্রকৃত দৈর্ঘ্য ধরো 5, তুমি পরিমাপ করলা হচ্ছে 4.9, তখন তো এল ড্যাশটা ছোট। তা আমরা সবসময় পার্থক্যটা নিব, তাহলে আমি যখন পরম ত্রুটি লিখবো, পরম ত্রুটি যখন লিখবো, অতএব পরম ত্রুটি সূত্রটা যখন লিখবো, পরম ত্রুটি বা অ্যাবসোলিউট এরর, তো এইটা হচ্ছে এই দুইটার ডিফারেন্স, তো এল এর ডিফারেন্স, তাহলে এটাকে আমরা ডেল এল দিয়ে লিখবো, ডেল এল। এইটা হচ্ছে এল ড্যাশ এবং এল এর পার্থক্য, বুঝলাম? এটা দৈর্ঘ্যের জন্য এইভাবে লিখলাম। যদি মনে করো আমি যদি ক্ষেত্রফল পরিমাপ করতাম, তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল এ ড্যাশ হইতো আর প্রকৃত ক্ষেত্রফল এ হইতো, তখন পরম ত্রুটি হইতো ডেল এ। এই ডেল মানে তো বুঝো পার্থক্য, তাহলে তখন পরম ত্রুটি হইতো ডেল এ, দ্যাট ইজ এ ড্যাশ আর এ এর ডিফারেন্স। এই যে ডিফারেন্স বোঝানোর জন্য দেখো আমি এই যে পার্থক্য চিহ্নটা দিছি, সরাসরি মাইনাস চিহ্নটা ব্যবহার করি নাই।
এটার মানে হচ্ছে এল ড্যাশ এবং এল এর পার্থক্য, মানে আমরা দেখবো কোনটা বড় কোনটা ছোট সেটা বিয়োগ করে বসা দিব, এখানে বিয়োগ করে মানটা বসা দিব, তাহলে কাজ শেষ। কি কথা কি বুঝছো? যদি আয়তন নির্ণয়ের জন্য ত্রুটি বলি, পরম ত্রুটি বলি, তাহলে লিখবো ডেল ভি ইকুয়াল টু ভি ড্যাশ মাইনাস ভি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পরম ত্রুটি। এইবার আসো দুই নম্বরটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি এটাকে ইংরেজিতে বলা হয় রিলেটিভ ইরর। রিলেটিভ ইরর, আপেক্ষিক ত্রুটি। তো আপেক্ষিক ত্রুটি কাকে বলে? এই যে তুমি একটু আগে পরম ত্রুটি হিসাব করলা না, এই পরম ত্রুটিটা আমি একক মাত্রাতে হিসাব করব। একক মাত্রায় যতটুকু ত্রুটি, একক পরিমাণে যতটুকু ত্রুটি। যেমন লাঠিটার দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটার, তুমি পরিমাপ করছো 5.1 সেন্টিমিটার, তাহলে পরম ত্রুটি কত? ডেল এলটা কত? ডেল এল হচ্ছে 5.1 মাইনাস 5, দ্যাট মিনস 0.1 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে পরম ত্রুটি। এবার দেখো তো প্রকৃত মানটা কত ছিল? 5 সেন্টিমিটার ছিল না? তো 5 সেন্টিমিটার পরিমাপ করতে গিয়ে তুমি কম বা বেশি পরিমাপ করছো 0.1 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটারের ত্রুটি হচ্ছে 0.1 সেন্টিমিটার। ঐকিক নিয়ম, সহজ কথা, ঐকিক নিয়ম। 5 সেন্টিমিটারের ত্রুটি 0.1 সেন্টিমিটার, তাহলে অতএব 1 সেন্টিমিটারের ত্রুটি কত? অতএব 1 সেন্টিমিটারের ত্রুটি কত? তাহলে 1 সেন্টিমিটারের ত্রুটিটা যদি আমরা বের করি, একক মাত্রায় যদি ত্রুটিটা আমরা বের করি, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে একক মাত্রায় যে ত্রুটিটা সেটা হবে হচ্ছে আপেক্ষিক ত্রুটি। তাহলে 5 সেন্টিমিটারে 0.1 সেন্টিমিটার, অতএব একক মাত্রায় ত্রুটি 0.1 ডিভাইডেড বাই 5, 0.1 ডিভাইডেড বাই 5। তাহলে নিচে 5 হচ্ছে প্রকৃত মান আর উপরে 0.1 হচ্ছে পরম ত্রুটির মান। কি কথা কি বুঝছো? ঐকিক নিয়ম। তাহলে এই ত্রুটিটাকেই বলা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। তাহলে ডেফিনেশনটা আমরা কিভাবে লিখবো? কোন রাশির একক মাত্রায় ত্রুটির পরিমাণকে, কোন রাশির একক মাত্রায় ত্রুটির পরিমাণকে, একক মাত্রায় ত্রুটির পরিমাণকে আপেক্ষিক ত্রুটি বলে। আপেক্ষিক ত্রুটি বলে। এবার তাহলে আপেক্ষিক ত্রুটির সূত্রটা কিভাবে লিখবো? খুবই সহজ। যেমন এই উদাহরণটা দিয়ে যদি আমি বলি, এই লাঠির প্রকৃত দৈর্ঘ্য ছিল এল, তাহলে এল দৈর্ঘ্যের ত্রুটি ডেল এল, অতএব একক দৈর্ঘ্যের ত্রুটি ডেল এল ডিভাইডেড বাই এল। তাহলে একক মাত্রায়, অনেকে বলতে পারে ভাই একক মাত্রায় কেন বলতেছে? এই মাত্রার মধ্যে সবকিছু হইতে পারে। এই মাত্রার মধ্যে ক্ষেত্রফল হইতে পারে, এই মাত্রার মধ্যে আয়তন হইতে পারে, এই মাত্রার মধ্যে দৈর্ঘ্য হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে, ভর হইতে পারে, ঘনত্ব হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে। যেমন যদি ঘনত্ব পরিমাপ করি, তাহলে একক ঘনত্বে কতটুকু ত্রুটি, ভর পরিমাপ করলে একক ভরে কতটুকু, দৈর্ঘ্য পরিমাপ করলে একক দৈর্ঘ্যে, ক্ষেত্র পরিমাপ করলে একক ক্ষেত্রফলে, আয়তন পরিমাপ করলে একক আয়তনে। এই সব কিছুকে একসাথে বলা হচ্ছে একক মাত্রায়। যে কোনো রাশির একক মাত্রা, একক পরিমাণে, সহজ কথা। তাহলে যে কোনো রাশির একক পরিমাণে যতটুকু ত্রুটি সেটাই হচ্ছে আপেক্ষিক ত্রুটি। তাহলে অতএব একবারে লিখবো আমরা এখন ঐকিক নিয়ম করবো না। আমাদের এখন মনে করো যে ঐকিক নিয়ম করার বয়স নাই। এই বয়সে যদি তুমি ঐকিক নিয়ম করো, তাহলে টিচাররা দেখে মনে করো যে ঘেন্না করবে, যে ছি এই ছেলেটা ঐকিক নিয়ম করছে এই বয়সে এসে। এই কারণে কোথাও আমরা ঐকিক নিয়ম করবো না, বুঝছো? তাহলে আমরা সবসময় সূত্র ব্যবহার করবো। মনে মনে তুমি ঐকিক নিয়ম দিয়ে বুঝতে পারো, কিন্তু কখনো টিচারকে দেখাবা না যে আমি ঐকিক নিয়ম করে করতেছি। তাহলে আপেক্ষিক ত্রুটি এটা হচ্ছে উপরে ডেল এল আর নিচে এল, এটাই হচ্ছে আপেক্ষিক ত্রুটি, একক মাত্রায় যতটুকু ত্রুটি। এই আপেক্ষিক ত্রুটির আর একটা ডেফিনেশন আমরা দিতে পারি, এটা আমি লিখবো না, অবশ্য মনে মনে বলবো। দেখো তো ডেফিনেশনটা সত্যি কিনা, আমরা যাচাই করি তো। কোন রাশির পরম ত্রুটি এবং প্রকৃত মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে। কোন রাশির পরম ত্রুটি এবং প্রকৃত মান, দেখো পরম ত্রুটি উপরে নিচে প্রকৃত মান, অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে। তাহলে আমরা কিন্তু চাইলে এটাও বলতে পারি। কি কথা বুঝছো? ক্লিয়ার? এবার আসো নেক্সট 3 নম্বর যে ত্রুটিটা, এটা হচ্ছে শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ ইরর। এটা অলরেডি হয়ে গেছে বলতে পারো। আপেক্ষিক ত্রুটি পড়লে এটা অলরেডি হয়ে গেছে। আপেক্ষিক ত্রুটি তুমি একক মাত্রায় বের করছো, তাহলে এইবার তুমি শতকরাতে বের করো। যেমন এল দৈর্ঘ্যের ত্রুটি ডেল এল, অতএব একক দৈর্ঘ্যের ত্রুটি ডেল এল বাই এল। তাহলে দেখো ভালো করে বুঝিও, ডেল এল পরম ত্রুটি, ডেল এল বাই এল আপেক্ষিক ত্রুটি। এবার অতএব 100 মানে শতকরাতে ত্রুটি, তাহলে ডেল এল ডিভাইডেড বাই এল গুণ 100%। তাহলে এইটা হচ্ছে শতকরা ত্রুটি। তাহলে তুমি এবার শতকরা ত্রুটির ডেফিনেশনটা নিজে দাও তো। কোন রাশির আপেক্ষিক ত্রুটিকে শতকরায় প্রকাশ করলে, দেখো আপেক্ষিক ত্রুটি ডেল এল বাই এল গুণ 100%, অর্থাৎ শতকরায় প্রকাশ করলে, তাহলে কোন রাশির আপেক্ষিক ত্রুটিকে শতকরায় প্রকাশ করলে তাকে শতকরা ত্রুটি বলে। কোন রাশির আপেক্ষিক ত্রুটিকে শতকরায় প্রকাশ করলে, আপেক্ষিক ত্রুটিকে শতকরায় প্রকাশ করলে ডট 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 লিখে নিও, হ্যাঁ, যে তাকে শতকরা ত্রুটি বলে। তাহলে আমি এখন সূত্রটা লিখতে চাই, তাহলে বলে ফেলো, সূত্রটা বলে ফেলো। শতকরা ত্রুটি
শতকরা ত্রুটি ডেল এল ডিভাইডেড বাই এল গুণ 100%। তাহলে আপেক্ষিক ত্রুটিকে শতকরাতে প্রকাশ করে ফেলবা, তাহলে হবে শতকরা ত্রুটি। কি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে 3 ধরনের ত্রুটি আমরা বুঝলাম। তাহলে আমি কোন একটা রাশি পরিমাপ করতে গিয়ে যতটুকু কম বা বেশি পরিমাপ করবো সেটা হচ্ছে পরম ত্রুটি। সেই পরম ত্রুটির একক মাত্রায় যতটুকু সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আর আপেক্ষিক ত্রুটিকে আমি যখন শতকরায় প্রকাশ করবো, অর্থাৎ 100 এককে পরিমাপ করবো, 100 এককে ত্রুটিটা বের করবো, তখন সেটা হচ্ছে শতকরা ত্রুটি। এই হতো 3 ধরনের ত্রুটি। আর একটা ত্রুটি আছে, শুনে রাখো ভালো করে, আনুপাতিক ত্রুটি, রেশিও এরর। তো সেটা নিয়ে আমরা একটু পরে কথাবার্তা বলবো, আপাতত আমরা কোনো কথাবার্তা বলবো না। ঠিক আছে? আর একটা কি ত্রুটি বললাম? আনুপাতিক ত্রুটি, রেশিও এরর। এইটা আসলে আপেক্ষিক ত্রুটির ভাই। যদি আসে ত্রুটি কয় ধরনের, তুমি লিখবা ত্রুটি 3 ধরনের: পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি আর শতকরা ত্রুটি। কি ক্লিয়ার? এইবার আসো নেক্সট আমরা এখন একটা ম্যাথ প্রবলেম সলভ করব, যেটা আমরা ছোটবেলায় করে আসছি, ক্লাস 9-10 করে আসছি। ঠিক আছে? এর সাথে ত্রুটির কোনো সম্পর্ক নেই। তুমি আগে আমাকে একটু ম্যাথটা করে দাও তো। ম্যাথ প্রবলেমটা হচ্ছে এরকম, ধরো তোমার বাড়ির পাশে একটা বর্গাকার মাঠ আছে। ধরো এই হচ্ছে একটা মাঠ, বর্গাকার মাঠ। তাহলে বর্গাকার মাঠ হলে এইটুকু হচ্ছে মাঠের ক্ষেত্রফল। এইবার মাঠের বাহুর দৈর্ঘ্য মনে করো 0.02% বাড়ানো হলো। বাহুর দৈর্ঘ্য, মাঠের যে বাহুর দৈর্ঘ্য, বর্গাকার মাঠ কিন্তু, মাঠের দৈর্ঘ্য যদি একটু করে বাড়ানো হয়, তাহলে মাঠের দৈর্ঘ্য বেড়ে গেলে ক্ষেত্রফল বাড়বে না? মাঠের দৈর্ঘ্য 4 সাইড থেকে বাড়ানো হয়েছে, দৈর্ঘ্য আগের চেয়ে বেশি হয়ে গেছে। তো ভাই দৈর্ঘ্য যদি আগের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে মাঠটা বড় হয়ে যাবে না? মাঠের ক্ষেত্রফলটা বাড়বে না? কতটুকু বাড়বে? ধরো এই যে এতটুকু বাড়বে। আগে মাত্রা ছিল হচ্ছে এই যে হলুদ কালির অংশটুকু, আর এখন মাঠটা হচ্ছে পুরোটুকু। তাহলে বাড়লো কতটুকু? এই যে পিঙ্ক কালির এই যে অংশটুকু, এই অংশটুকু বাড়লো না? তো প্রশ্নটা হচ্ছে এরকম যে কোনো বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য 0.02% বাড়ালে এর ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে? এর ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে? কত পার্সেন্ট বাড়বে? ক্ষেত্রফল বাড়বে তো, তাই না? বাহুর দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফল বাড়বে। তাহলে বাহুর দৈর্ঘ্য বাড়ালে যদি ক্ষেত্রফল বাড়ে, আমাদের প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে, এইটা আমাদের বের করতে হবে। কি ক্লিয়ার? তাহলে বলো। সাজির বলছে বারবি কালার অংশ বেড়ে গেছে। হ্যাঁ, এই যে বারবি কালার অংশ বেড়ে গেছে। ঠিক আছে? বারবি কালার, পিঙ্ক কালার অংশ বেড়ে গেছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কত শতাংশ বাড়বে এটা বের করতে হবে। এই যে একজন উত্তর বলে দিচ্ছে 0.04%। গুড, ভেরি গুড, উত্তর বলে দিছো। কিন্তু কিভাবে বললো? আসো, কিভাবে সে বললো? দেখো একজন উত্তর বলছে, দেখি কিভাবে বললো। এই ম্যাথ খুবই সহজ, এই ম্যাথগুলো আমরা করছি। ধরি এই যে বর্গাকার মাঠটা, এই বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য ছিল এ। এই যে বর্গাকার মাঠ, এর বাহুর দৈর্ঘ্য ছিল এ। তাহলে ধরি বাহুর দৈর্ঘ্য 9-10 আমরা এভাবে লিখতাম না? ধরি বাহুর দৈর্ঘ্য এ। এবার বলো তো ভাই, তাহলে পরিবর্তিত বাহু এখন কত? পরিবর্তিত বাহু বেড়ে গেছে। কত পার্সেন্ট বেড়ে গেছে? 0.02% বেড়ে গেছে। তাহলে আগে ছিল এ, বেড়ে গেছে মানে যোগ হবে কতটুকু? যা মান ছিল এ ছিল, এর বাহুর দৈর্ঘ্য যা ছিল তার 0.02% বেড়ে গেছে। বাহুর দৈর্ঘ্য ছিল এর 0.02% বাড়ছে। 0.02% মানে তো বোঝো এ প্লাস এ গুণ 0.02 কে 100 দিয়ে ভাগ দিবা, 0.02 ডিভাইডেড বাই হচ্ছে 100। কিন্তু এখন বড় হয়েছে তো এত কিছু লেখা যাবে না, একবারে লিখে দিতে হবে। তো 100 দিয়ে যদি 0.02 কে ভাগ দেওয়া হয়, পয়েন্টের পর দুটো শূন্য বেড়ে যাবে, 1 2 দুটো শূন্য বেড়ে গেল, আর ছিল কত? 02। তাহলে এইটা ইনটু এ। এবার দেখো এটা এ 0.0002 এ মানে এটা একটা এ, এটা একটা এ, আর এটা 0.0002 এ। তাহলে বলো কতটুকু হয়? দেখো তো 1.0002 এ, এটা হয় কিনা? যেমন অফলাইনে পড়ানোর সময় অনেকে এই লাইন থেকে এই লাইনটা বোঝে নাই, অনেকেই বোঝে না। আমার প্রত্যেক ব্যাচে এরকম ঘটনা ঘটছিল। তো দেখো তো তোমরা বুঝছো কিনা? যোগ একের সাথে যোগ করতেছি, একের সাথে কত যোগ করতেছি? 0.002 যোগ করতেছি, যোগ করলে 1.0002 হয়। একটা এ আর এতটুকু এ, তাহলে যোগ করলে এটা হয়তো, তাই না? তাহলে এইটা হচ্ছে পরিবর্তিত বাহু। এইবার তাহলে তুমি বলো তো ক্ষেত্রফলের কি পরিবর্তন হলো? বাহুর দৈর্ঘ্য তো এ থেকে এখন বেড়ে, দেখো আগে ছিল এ, এখন 1.0002 এ বাড়ছে, কিন্তু একটু বাড়ছে। তাহলে এবার আমাদের দেখতে হবে ক্ষেত্রফল কতটুকু বাড়ছে। তাহলে আদি ক্ষেত্রফল যেটা ছিল, আদি ক্ষেত্রফল, এই আদি ক্ষেত্রফলটাকে আমি বললাম এ। বর্গাকার মাঠ, তার বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার, ছোট হাতের এ স্কয়ার। এবার পরিবর্তিত ক্ষেত্রফল দ্যাট ইজ এ ড্যাশ। তাহলে এ ড্যাশ কত হবে? এখন পরিবর্তিত বাহু কত? 1.0002 এ। তাহলে 1.0002 এ তার স্কয়ার, এইটা হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল। এখন আমাদের বের করতে হবে শতকরা কতটুকু বাড়ছে। ঐকিক নিয়ম, বাড়ছে কতটুকু? বাড়ছে হচ্ছে, দেখো বাড়ছে কতটুকু? 1 পয়েন্ট, এইটা হইছে 0002 এ, এটার স্কয়ার মাইনাস এ স্কয়ার। এই যে এইটা স্কয়ার মাইনাস এইটা স্কয়ার, এইটুকু বাড়ছে। ইস, বারবার বন্ধ হয়ে যাচ্ছে কেন? মুশকিল।
বারবার কেন যে আটকে যাচ্ছে আজকে বুঝছি না। ওকে আসো দেখো, তাহলে এইটা হয়েছে আর আগে এইটা ছিল, তাহলে এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার এতটুকু বাড়ছে। এবার এইটারও শতকরায় বের করতে হবে। তাহলে দেখো শতকরায় আগে ছিল হচ্ছে এ স্কোয়ার, এই যে এইটা আগে ছিল, তাহলে এবার শতকরাতে তুমি বের করবা ঐকিক নিয়ম শতকরাতে। এ স্কোয়ারের জন্য এ স্কোয়ার থেকে বাড়ছে হচ্ছে এতটুকু, তাহলে অতএব একের জন্য কত, একশোর জন্য কত, একের জন্য কত, একশোর জন্য কত। দেখো আমি তোমার আরেকটু সুন্দর করে বুঝাই দিই। দেখো পরিবর্তিত ক্ষেত্রফল এ ড্যাশ, আর আগের যে ক্ষেত্রফল সেটা এ, তাহলে বাড়ছে হচ্ছে এতটুকু, বিয়োগ করলে যেটুকু পাওয়া যাবে সেটা বাড়ছে। আচ্ছা আগে ছিল কত এ, তাহলে এ এর জন্য বাড়ছে হচ্ছে এইটা, অতএব একের জন্য কতটুকু বাড়ছে, এ ড্যাশ উপরে এ ড্যাশ মাইনাস এ ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে একের জন্য বাড়ছে। অতএব একশোর জন্য কতটুকু বাড়ছে, তাহলে গুণ হচ্ছে 100%। তাহলে ঐকিক নিয়ম করে এই হিসাবটা করতে হবে। কিন্তু একটু আগেই তো আমি তোমাকে কি বলছি, ঐকিক নিয়ম করা যাবে না, কারণ এই বয়সে এসে ঐকিক নিয়ম দেখলেই মনে করো যে টিচারের দাম মন খারাপ করে। ঠিক আছে, তাহলে ঐকিক নিয়ম করা যাবে না, তাহলে মনে মনে করতে হবে, মনে মনে করতে হবে। কিভাবে মনে মনে করবা, এ ক্ষেত্রফলের জন্য বাড়ছে ডেল এ, তাহলে অতএব একক ক্ষেত্রফলের জন্য বাড়ছে ডেল এ বাই এ, তাহলে অতএব একশোর জন্য কত, তাহলে গুণ 100%। তাহলে একবারে তুমি লিখে দিবা, একবারে তুমি লিখে দিবা, তাহলে একবারে অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি শতকরা বৃদ্ধি, তাহলে একবারে লিখে দিবা। তাহলে একবারে কি লিখবা দেখো তো, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি একবারে লিখবা, উপরে কতটুকু বাড়ছে নিচে আগে কতটুকু ছিল, গুণ হচ্ছে 100%। এবার এখানে মানগুলো বসাই দাও, ডেল এ মানে এ ড্যাশ মাইনাস এ ডিভাইডেড বাই এ গুণ 100%। তাহলে উপরে পরিবর্তনটা এনে বসাও, দেখো এ ড্যাশ মানে হচ্ছে এইটা, মান বসাচ্ছি, জাস্ট মান বসাচ্ছি, দেখে দেখে মান বসাচ্ছি, 0 টু এ স্কোয়ার মাইনাস এ আদি ক্ষেত্রফল ছোট হাতের এ স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আদি ক্ষেত্রফল ছোট হাতের এ স্কোয়ার গুণ 100%। এবার দেখো উপর থেকে এ স্কোয়ার কমন যায়, উপর থেকে যদি এ স্কোয়ারটাকে আমি কমন নিয়ে নিই, উপর থেকে এ স্কোয়ারটাকে কমন নিয়ে নিলাম তো 1.0002 তার স্কোয়ার মাইনাস 1 নিচে এ স্কোয়ার কাটাকাটি গুণ 100%। এবার আসো ক্যালকুলেটর, তো ক্যালকুলেটর চাপ দাও, চাপ দিয়ে উত্তর বের করো, দেখো আসবে 0.04%। এরপর আরো কিছু আছে, যেমন 1.0002 স্কোয়ার মাইনাস 1 গুণ 100, তাহলে এটা হচ্ছে 0.040004 এত পার্সেন্ট। তো আমরা ওই 0004 ওইটা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে তাহলে লিখে দিতে পারি 0.04% প্রায়। ঠিক আছে, তোমরা এই যে 9-10 লিখলা, 9-10 লিখতে আর কি প্রায় কথাটা, তো এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে 0.04%, অর্থাৎ তোমার ক্ষেত্রফল বাড়বে হচ্ছে এতটুকু। দেখো 9-10 মেথড। এবার কথা হচ্ছে কি, ম্যাথটা কি ছোট না, এই ম্যাথটা দেখো অনেক বড়। একটু চিত্র আঁকা লাগছে, আদিতে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করার পরে কতটুকু হয়েছে সেটা বের করছি, আদি ক্ষেত্রফল বের করছি, বর্তমান ক্ষেত্রফলের মানটা বের করছি, তারপরে শতকরা বের করছি, শতকরা কতটুকু বাড়ছে সেটা আমরা হিসাব নিকাশ করে বের করছি। এখানে ঐকিক নিয়ম বাদ দিয়ে করছি, তাই দেখো হিসাবটা দেখো কত লম্বা হয়েছে, লাইন বাই লাইন সবকিছু লিখে করছি, তুমি চাইলে দু একটা লাইন সরাই দিতে পারো, কোনো ব্যাপার না, লাইন বাই লাইন লিখে করছি, দেখো হিসাবটা কত বড় হয়েছে। তাহলে এই ম্যাথটা কিন্তু পুরো দেখো যারা করছো আমার সাথে সাথে 1 পৃষ্ঠা হয়ে গেছে। শোনো, এত বড় ম্যাথ করা যাবে না, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলায়ে 1 পৃষ্ঠা হবে, 2 পৃষ্ঠা হবে, 1.5 পৃষ্ঠা হবে, এরকম ম্যাথের অস্তিত্ব নেই ফিজিক্সে। এরকম কোনো ম্যাথ নেই যে ম্যাথটা করতে তোমার 1.5 পৃষ্ঠা 1 পৃষ্ঠা লাগবে, এরকম কোনো ম্যাথ ফিজিক্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলায়ে নাই, মানে রেয়ার, খুবই রেয়ার। ঠিক আছে, 9-10 তুমি জীবনের সবচেয়ে কঠিন ম্যাথগুলো করে আসছো, 9-10 জীবনের সবচেয়ে কঠিন ম্যাথগুলো করে আসছো ফিজিক্সের, সেটা করে আসছো তুমি 9-10। ইন্টারমিডিয়েটে এমন কোনো ম্যাথ নাই যে ম্যাথ কঠিন, যে ম্যাথ করতে 1 পৃষ্ঠার বেশি জায়গা লাগে। ঠিক আছে, 1 পৃষ্ঠাও লাগে না। কিছু কিছু ম্যাথ ফিজিক্সের মনে করো 80% ম্যাথ হচ্ছে দেখে দেখে ক্যালকুলেটর চাপ দিয়ে উত্তর বলে দেওয়া যায়, 80% ম্যাথ। কথা কি বুঝছো? তো এই যে বহুত বড় নিয়মে আমরা করে ফেলছি, ইন্টারমিডিয়েটের এই নিয়ম চলবে না, ইন্টারমিডিয়েটে এটা দরকার না, এটা বহুত বড় নিয়মে করে ফেলছি, হাজার অনেক কিছু লিখে করে ফেলছি, আমরা আসলে এইভাবে করবো না। তা আমি তোমাকে প্রথমে সমস্যাটা বুঝালাম, দেখো 9-10 তুমি কত কঠিন করে ম্যাথ করে আসছো, এই ম্যাথ একেবারে 1 তুড়িতে আমি করে দিতে পারি, দেখেই উত্তর বলে দিতে পারি। তা আমাদের তো ওই মেথডটা জানতে হবে এবং ওই মেথডটাই আমাদের লাগবে, পরীক্ষার খাতায় আমাদের ওই মেথডটাই করতে হবে। তাহলে আসো আমরা ওই মেথডটা একটু শিখবো। ঠিক আছে, এভাবে করছে। অনেকে বলতো ভাই বাহুর দৈর্ঘ্য 0.02% বাড়ালে এর ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে, যদি বলতো কমালে এর ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে, একই উত্তর হইতো, জানো একই উত্তর হইতো। 0.02% বাড়ালে ক্ষেত্রফল যতটুকু বাড়বে, ক্ষেত্রফল যত শতাংশ বাড়বে, 0.02% যদি বাহুর দৈর্ঘ্য কমানো হইতো ক্ষেত্রফল অতটুকুই কমতো, অত পার্সেন্টই কমতো। যদি বিশ্বাস না হয় দেখো এখানে ম্যাথ করা আছে, দেখো আমার পিছনে ম্যাথটা করা আছে কি, এখানে বলা হচ্ছে বাহুর দৈর্ঘ্য কমলে হ্রাস পেলে, দেখো এই যে বাহুর দৈর্ঘ্য কমলে অর্থাৎ হ্রাস পেলে, আর আগের ম্যাথটাতে কি ছিল, বাহুর দৈর্ঘ্য দেখো বাড়লে বৃদ্ধি পেলে, আর এখানে কি করা আছে, হ্রাস পেলে। তোমাদের লিখতে হবে না, ঠিক আছে, তোমরা লিখতে হবে না, যদি লিখতে চাও জায়গা রাখো, পরে লিখে নিও, লেখার দরকারও নেই, জাস্ট বোঝার জন্য। তাহলে এখানে হ্রাস পেলে, তাহলে হ্রাস পেলে আমরা কি করতাম, বাহুর দৈর্ঘ্য ধরতাম এ,
পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য, আগে কিন্তু আমরা যোগ করছিলাম, কিন্তু এখানে যোগ করবো না, এবার কি করবো, বিয়োগ করবো। তাহলে এ থেকে এর 2% 0.02% বাদ যাবে, তাহলে বিয়োগ করে পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইটা, আদি ক্ষেত্রফল এইটা, পরিবর্তিত ক্ষেত্রফল এইটা। এবার আবার ক্ষেত্রফল কতটুকু কমছে সেটা বের করবো। ক্ষেত্রফল কতটুকু কমছে ডেল এ, তাকে এ দিয়ে ভাগ দিব, দিয়ে হিসাব নিকাশ করবো। দেখো মান পাওয়া যাচ্ছে 0.0399%, দ্যাট মিন 0.04%। উত্তর কিন্তু একই, উত্তরটা কিন্তু একই। কি কথা কি বুঝছো, কি ক্লিয়ার? তাহলে বাহুর দৈর্ঘ্য 0.02% বাড়লেও ক্ষেত্রফল যতটুকু বাড়বে, কমলেও কিন্তু অত শতাংশই কমবে। এবার দেখো তো আমি একটা ম্যাথ বলতেছি, তুমি ম্যাথটা করতে পারবে কিনা? ঠিক আছে, আমি একটা ম্যাথ বলতেছি, দেখো তুমি ম্যাথটা করতে পারবে কিনা। কোনো বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য পরিমাপে 0.02% ত্রুটি হলে ক্ষেত্রফল পরিমাপে কত পার্সেন্ট ত্রুটি হবে? বলো করতে পারবা কিনা, বলো এই ম্যাথটা করতে পারবা কিনা। কি বলছি, বাহুর দৈর্ঘ্য পরিমাপে 0.02% ত্রুটি হলে ক্ষেত্রফল পরিমাপে মানে কতটুকু ত্রুটি হবে সেটা বের করো। এটা আমাদের হিসাব করতে হবে। করে ফেলছি না ম্যাথ? ত্রুটি মানে কি, বাহুর দৈর্ঘ্য পরিমাপে 0.02% ত্রুটি মানে কি, হয় কম নয়তো বেশি, অর্থাৎ হ্রাস নয়তো বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল পরিমাপে ত্রুটিও তো ওইভাবে হিসাব করতে পারে, হবে হয় হ্রাস নয়তো বৃদ্ধি দিয়ে হিসাব করতে হবে। এখন তুমি বলতে পারো ভাই আমি কিভাবে হিসাব করবো, হ্রাস নিয়ে করবো নাকি বৃদ্ধি নিয়ে হিসাব করবো? দুইটা তার একবার করবো না, কোনটা নিয়ে হিসাব করবো? তোমার যেটা খুশি, তোমার যেটা খুশি। তুমি বৃদ্ধি নিয়ে হিসাব করে দেখাইতে পারতো। তো ত্রুটি মানে কি, বাহুর দৈর্ঘ্য পরিমাপে 0.02% ত্রুটি মানে কি, তুমি বৃদ্ধি অর্থাৎ বেশি পরিমাপ করে ফেলছো। কেউ যদি মনে করে না ভাই আমি বৃদ্ধি ধরে করবো না, আমি হ্রাস ধরে করবো, তাও হবে, কিন্তু ঘটনা ঘুরে ফিরে কি হবে, ঘটনা ঘুরে ফিরে একই আসবে, রেজাল্ট কিন্তু একই আসবে। কথা কি বুঝছো? তাহলে এই যে বৃদ্ধি নিয়ে করবো না হ্রাস নিয়ে করবো, আমি কিন্তু করে দিচ্ছি, দেখো রেজাল্ট কিন্তু একই আসে। এইবার শোনো, যেহেতু মেথড বড়, এই বড় মেথডে আমরা করবো না, এটা তোমাদের 9-10 মেথড আমি একবার স্মরণ করালাম, কিন্তু এই ম্যাথগুলো আসো আমরা দেখো কিভাবে করবো। এই ম্যাথ আমি দেখে উত্তর বলে দিতে পারি। কিভাবে দেখে উত্তর বলে দিতে পারি? বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য পরিমাপে 0.02% ত্রুটি, 0.02% ত্রুটি, তাহলে ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি হবে এর দ্বিগুণ, 2 গুণ, শেষ কথা শেষ, 2 গুণ করো 0.04%, 0.04% দ্বিগুণ, 2 গুণ করে দিলে কাজ শেষ। এবার কথা হচ্ছে কি ভাই 2 গুণ আপনি কেমনে বললেন? এটা কি মনে করে যে আপনি ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখে বলছেন, আন্দাজে বলছেন, ঢিল ছুড়ছেন আন্দাজে? না, ঢিল ছুড়ি নাই, আমার কাছে লজিক আছে। তো লজিকটা কি দেখো, আসো আমরা এবার বুঝি লজিকটা, এবার আমরা একটু বুঝি। তাহলে দেখো এবার আমরা এইভাবে একটু লিখি, কোন কোন বর্গাকার মাঠের, সংক্ষেপে লিখো তাহলেই হবে, মাঠের বাহু পরিমাপে 0.02% ত্রুটি হলে ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি হলে ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি কত পার্সেন্ট, এই যে এটা আমাদের হিসাব করতে হবে। তাহলে তুমি কি করবা, বর্গাকার মাঠের ক্ষেত্রফলের সূত্রটা লিখে ফেলবা। ধরো বাহুর দৈর্ঘ্য এ আর ক্ষেত্রফল হচ্ছে ক্যাপিটাল লেটার এ, তাহলে ক্ষেত্রফল ক্যাপিটাল লেটার এ হচ্ছে স্মল লেটার এ স্কয়ার, বাহু গুণ বাহু, লিখে ফেলবা। এইবার শোনো, আসো আমাদের বের করতে হচ্ছে ত্রুটি, ত্রুটি বের করতে হবে। কোন ত্রুটি? পরম ত্রুটি, ঠিক আছে, ডেল এ। এবার এই পরম ত্রুটি ডেল এ, এটা হচ্ছে কতটুকু বেশি বা কতটুকু কম, কিন্তু আমার তো তা চাই না, আমার চাইছে শতকরা। ঠিক আছে, কেমনে শতকরা? এই যে বাহু পরিমাপে 0.02% ত্রুটি দেওয়া আছে না, শতকরা। তাহলে ক্ষেত্র পরিমাপে কি ত্রুটি হবে? তো ক্ষেত্র পরিমাপে যে ত্রুটিটা হবে সেটাও আমাদের শতকরাতে বের করতে হবে, কারণ কোশ্চেনে একটা ত্রুটি দেওয়া আছে শতকরাতে। তাহলে যদি বলে ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি কত হবে, তাহলে বুঝে নিতে হবে, এটা কমন সেন্স খাটায় বুঝে নিতে হবে যে শতকরা ত্রুটিটাই আমাদের চাইতেছে, শতকরা ত্রুটিটাই আমাদের চাইতেছে। কি সমস্যা হইলো? আজকে যে কি একটা সমস্যা হচ্ছে, বারবার খালি মনিটরটা আমার অফ হয়ে যাচ্ছে, বুঝলাম না। দেখো এবার ঠিক আছে, তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের যেহেতু বাহু পরিমাপে 0.02% ত্রুটি দেওয়া আছে, তাহলে ক্ষেত্র পরিমাপে শতকরাতেই আমাদের ত্রুটি রাখবে, শতকরাতে আমাদের ত্রুটি বের করতে হবে। তাহলে শতকরা ত্রুটিটা আমরা চাই, তো তুমি এই কাজটা করবা। দেখো ক্ষেত্রফলের শতকরা ত্রুটি ভালো করে দেখো, লেখা বাদ, সবাই লেখা বাদ, বোর্ডে দেখো। তাহলে ক্ষেত্রফলের ত্রুটি ডেল এ ডিভাইডেড বাই এ, এই যে ত্রুটি, একে যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু শতকরা ত্রুটি চলে আসবে। তাহলে সমান চিহ্নের এই পাশে তুমি এর নিচে এর পরম মানে এর আপেক্ষিক ত্রুটিটা লিখবা, সমান চিহ্নের এই পাশে দেখো ছোট হাতের এ, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য ছোট হাতের এ, তাহলে তার ত্রুটিটা লিখবা ডেল ছোট হাতের এ ডিভাইডেড বাই ছোট হাতের এ, লিখলা। এইবার দেখো ভালো করে দেখো, এর পাওয়ার কত আছে? 2। পাওয়ার কত? 2। এই পাওয়ারকে টেনে এনে সামনে বসাই দিবা, এই পাওয়ারকে টেনে এনে এখানে সামনে বসাই দিবা, পাওয়ারটাকে টেনে এনে সামনে বসাই দিবা, তাহলে পাওয়ারটাকে সামনে বসাই দিলা 2। কি ক্লিয়ার? এইবার আসো 2 গুণ
ডেল এ বাই এ, ডেল ছোট হাতের এ ডিভাইডেড বাই ছোট হাতের এ, এইটা হচ্ছে বাহুর পরিমাপে ত্রুটি, বাহুর পরিমাপে আপেক্ষিক ত্রুটি। তো আপেক্ষিক ত্রুটিকে যদি মনে মনে 100 দিয়ে গুণ করি তাহলে শতকরা ত্রুটি হয়ে যায়। তাহলে এইটার যদি একবার শতকরা ত্রুটি আমরা বসাই দিই, দেখো শতকরা ত্রুটি দেওয়া আছে, বাহু পরিমাপে শতকরা ত্রুটি দেওয়া আছে, তাহলে ডেল এ ডিভাইডেড বাই এ দেওয়া আছে 0.02%। তাহলে ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি হবে এর দ্বিগুণ, অর্থাৎ 0.04%। শর্টকাট টেকনিকটা বুঝছো? বুঝলা? অ্যান্সার হয়ে গেছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো যারা বুঝো নাই আমি আরেকবার বলতেছি, যেহেতু প্রথম ম্যাথ আমি আরেকবার বলতেছি। তুমি প্রথমে ক্ষেত্রফলের সূত্রটা লিখে নিবা, ক্ষেত্রফল পরিমাপের সূত্রটা লিখে নিবা যে এ ইকুয়াল টু ক্যাপিটাল লেটার এ ক্ষেত্রফল এরিয়া, এইটা ইকুয়াল টু স্মল লেটার এ স্কয়ার, বাহুর দৈর্ঘ্যের বর্গ। এবার তুমি এই পাশে লিখবা ডেল এ বাই এ ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি, ওই পাশে লিখবা ডেল ছোট হাতের এ ডিভাইডেড বাই এ, এই যে যার নিচে যেটা লিখলা, লেখার পরে এবার দেখো এর পাওয়ার কত আছে, পাওয়ার যত থাকবে সেই ততটাকে সামনে এনে বসাই দিবা, টান দিয়ে ঘাড় ধরে টেনে এনে সামনে বসাই দিবা। ঠিক আছে, এভাবে কানটা ধরে টেনে এনে সামনে বসাই দিবা, এই যে 2টাকে টেনে এনে সামনে বসাই দিবা, এই যে 2, এই 2টাকে টেনে এনে, এই যে 2টাকে টেনে এনে সামনে বসাই দিবা, এখানে সামনে বসাই দিবা, তাহলে হয়ে যাবে 2টাকে টেনে এনে সামনে বসাই দিবা। তাহলে 2টাকে টেনে এনে সামনে বসাই দিলা, এবার মান বসাই দিবা। তাহলে 2 গুণ, দেখো এটা বাহুর পরিমাপের ত্রুটি, এই বাহুর পরিমাপের ত্রুটি তোমাকে দিয়ে দিছে 0.02%, বাহুর পরিমাপের ত্রুটি দিয়ে দিছে। তাহলে বাহুর পরিমাপে যে ত্রুটি তার দ্বিগুণ হচ্ছে ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি, বাহুর পরিমাপে যে ত্রুটি তার দ্বিগুণ হচ্ছে ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি। তাহলে ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি হচ্ছে 0.04%, এই যে প্রায় লিখে দিবা। ঠিক আছে, যখন এরকম ত্রুটির মান দেওয়া থাকবে, এই যে ত্রুটির মান এভাবে যদি দেওয়া থাকে, তাহলে আমি কিন্তু এরকম একটা শর্টকাট ওয়ে দিয়ে আমরা ত্রুটিটা বের করে নিতে পারি। তাহলে এটা হচ্ছে শর্টকাট ওয়ে। তাহলে ঘাড়ে যত থাকবে সেইটারে টেনে এনে সামনে বসাই দিবা, কাজ শেষ। এই কথা বুঝছো? টেনে এনে সামনে বসাই দিবা, কাজ শেষ। এইবার আসো, দেখো আমি সূত্রটা তোমাকে দুই ভাবে বুঝাইতে পারি। এ ইকুয়াল টু এ স্কয়ার, এর মানে হচ্ছে দেখো এই যে বাহুর দৈর্ঘ্য এর মাত্রা হচ্ছে 2, অর্থাৎ বাহু গুণ বাহু। এবার তুমি বাহু যতবার পরিমাপ করবা ত্রুটি ততবার হবে। ঠিক আছে, তুমি বাহু কতবার পরিমাপ করতেছো? 2 বার, দেখো 2 বার, এর উপর স্কয়ার, স্কয়ার, তাহলে এ গুণ এ, এ গুণ এ, কয়বার গুণ? 2 বার গুণ, মাত্রা কত? 2, পাওয়ার কত? সূচক কত? 2, তাহলে 2 বার গুণ করবা, 2 বার গুণ করতেছো, তাহলে 2 বার পরিমাপ, 2 বার পরিমাপ, তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটা বাহুর উপর ডিপেন্ড করে। বাহু পরিমাপে ত্রুটি হলে ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি তো এমনিই হবে। তুমি বাহুর দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি করছো, সেই বাহু যখন ব্যবহার করে ক্ষেত্রফল বের করবা, সেই ক্ষেত্রফল পরিমাপেও ত্রুটি হবে। তো সেই ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি হচ্ছে বাহু গুণ বাহু। এবার এই বাহু পরিমাপের ত্রুটি হচ্ছে 0.02%, তো এটা কয়বার? কয়বার গুণ? 2 বার, 2 বার, তাহলে গুণ 2, গুণ 2, তাহলে গুণ 2, তাহলে ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি হবে বাহুর পরিমাপের ত্রুটির 2 গুণ। শেষ, কাজ শেষ। কি ক্লিয়ার? এইটা হচ্ছে একটা বোঝার মেথড। কি ক্লিয়ার? এইটা হচ্ছে একটা বোঝা মেথড। আরেকটা মেথড আছে, সেই মেথডটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। ঠিক আছে, সেই মেথডটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। ভালো করে কান খোলা রেখে কথাগুলো শুনবা এখন। অন্তরীকরণ যোগজীকরণ ম্যাথের একটা পার্ট। তুমি যেমন ম্যাথে 9-10 তুমি যখন ত্রিকোণমিতি, বীজগণিত, পাটিগণিত, ঠিক আছে, জ্যামিতি করে আসছো, ঠিক তেমনি জিওমেট্রি, ত্রিকোণমিতি, তারপরে অ্যালজেব্রা, এর মতো আরেকটা পার্ট, ম্যাথের একটা পার্ট হচ্ছে ক্যালকুলাস। এই ক্যালকুলাসের মধ্যে অন্তর্ভুক্ত দুটো জিনিস, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন, অর্থাৎ অন্তরীকরণ আর যোগজীকরণ। অন্তরীকরণ আর একটা সুন্দর বাংলা নাম আছে ব্যবকলন, যোগজীকরণের আর একটা সুন্দর নাম আছে সমাকলন। তো এই জিনিসগুলো তুমি তো ম্যাথে পড়বা, তোমাদের তো অভিধাতা পড়াবে। ঠিক আছে, তোমাদের অভিধাতা ম্যাথে পড়াবে, কিন্তু এগুলো আছে ওই লাস্টের দিকে। ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে আছে অন্তরীকরণ, আর সেকেন্ড ইয়ারের ফার্স্টের দিকে আছে যোগজীকরণ। তো ততদিন তো আমরা মনে করো যে ফিজিক্সের অনেক কিছু শিখে ফেলবো। এবার ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায় পড়তে গেলে কিন্তু অন্তরীকরণের জ্ঞান লাগে। মানে অন্তরীকরণের কোন জ্ঞানটা লাগে? অন্তরীকরণ একেবারে পিএইচডি করা লাগে? উত্তর হচ্ছে না, পিএইচডি করা লাগে না, সাধারণ জ্ঞানটা লাগে। ঠিক আছে, যেমন তুমি মনে করো যে যখন পড়াশোনা শুরু করছো তখন অ ক খ প্রথম শিখছো না, তো ওই অ খ খ শেখার জ্ঞানটা লাগবে আর কি। তো এই সাধারণ জ্ঞানটুকু অন্তরীকরণ খায় নাকি মাথায় দেয়, কি কাজ করে, অন্তরীকরণ দিয়ে কি কাজটা করে, এইটার জ্ঞান আমাদের লাগবে। এটার জ্ঞান যদি আমাদের থাকে তাহলে আমাদের ফিজিক্সের কিন্তু পরবর্তী অধ্যায়গুলো পড়তে খুব সহজ হবে। বিশেষ করে যখন আমরা ভেক্টর অধ্যায় পড়বো, ভেক্টর অধ্যায় একটা পার্ট আছে ভেক্টর ক্যালকুলাস, ওইটা পড়তে কিন্তু ক্যালকুলাস আগে জানা লাগবে, ক্যালকুলাসের মোটামুটি বেসিক ধারণা রাখা লাগবে। তো ক্যালকুলাস পড়াবে কে? তোমাদের ম্যাথের টিচার পড়াবে, ফিজিক্সের টিচার তো পড়াবে না, ওই জিনিসটা পড়াবে কে? ম্যাথের টিচার। কিন্তু ম্যাথের টিচার তো অনেক দেরি করে পড়াবে, এই কারণে তোমাদের একটা বুদ্ধি আমরা দিতে পারি, তোমাদের একটা বুদ্ধি দিতে পারি। তো যারা এখানে আসো সবাই ভালো করে শোনো, এই বুদ্ধিটা কাজে লাগাও। কি করবা? তুমি হচ্ছে অপূর্ব ফিজিক্স কেয়ারের ইউটিউব চ্যানেলে চলে যাবা। ঠিক আছে, অপূর্ব ফিজিক্স কেয়ারের ইউটিউব চ্যানেলে চলে যাবা। দেখো এই যে এখানে একটু হালকা দেখা যাচ্ছে আর কি, আইএসওটা কমাই দিলে ভালো দেখতে পারতা। অপূর্ব ফিজিক্স কেয়ারের ইউটিউব চ্যানেলে যাবা, বা ইউটিউবে কিছু কোথাও যাইতে হবে না, তুমি ইউটিউবে লিখবা অপূর্ব ফিজিক্স কেয়ার ডিফারেন্সিয়েশন বা অপূর্ব ফিজিক্স ডিফারেন্সিয়েশন, বা লিখবা পদার্থবিজ্ঞান, বাংলায় লিখবা পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্ব, দেখবা সুন্দর করে একটা প্লে লিস্ট চলে আসবে। এই যে একটা প্লে লিস্ট চলে আসবে এখানে, এই প্লে লিস্টে 10টা ভিডিও আছে। এখন যেহেতু তোমাদের সময় অনেক বেশি, সময় আছে, তোমাদের যথেষ্ট সময় আছে, বসে বসে এই 10টা ক্লাস করে ফেলো। ফিজিক্স তোমার কাছে দুনিয়ার সবচেয়ে সহজ এবং মজার সাবজেক্ট হবে তুমি যদি এই 10টা ক্লাস করে রাখো। এবং আমার সাজেশন হচ্ছে, তোমার যদি খুব ভালো করে ফিজিক্স শেখার টার্গেট থাকে,
খুব ভালো করে বোঝার টার্গেট থাকে, ভালো একটা জায়গায় চান্স পাওয়ার টার্গেট যদি তোমার থাকে, এই 10টা ক্লাস তুমি আস্তে আস্তে করে ফেলো। বিশেষ করে আমি ভেক্টর অধ্যায় পড়ানোর, মনে করো যে ভেক্টর ক্যালকুলাস অংশে যাওয়ার আগেই তুমি পড়ে ফেলো, তাহলে তোমার মনে করো যে ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায় পড়তে এত যে একটা শান্তি লাগবে, বুঝতে পারছো, আত্মার একটা আত্মিক শান্তি আছে না, সেই আত্মিক শান্তিটা তুমি পাবা পড়ে। তাহলে মাথায় রাখিও, আমি যা বললাম সেটা মাথায় রাখিও। এইবার আসো দেখো, এই যে আমি বললাম না এটা সলভ করার আরেকটা টেকনিক আছে, সেই টেকনিকটাই হচ্ছে অন্তরীকরণ। তো দেখো আমি তোমাদের ছোট্ট করে একটু বুঝাই, যদি এখন না বুঝো, ঠিক আছে, যে ভাই কি করতেছেন, এটা কি করতেছেন, কেমনে হইতেছে, না বুঝলে কোনো সমস্যা নেই, গুণা হবে না। কিন্তু আমি তোমার অন্য একটা মেথড দেখাচ্ছি। একটা নিয়মে তো আমরা পারলাম, এই যে নিয়মটা তো আমরা শিখছি শর্টকাট। এবার আসো এই শর্টকাটের আরেকটা নিয়ম, মানে অন্তরীকরণটা দিয়ে কিভাবে আমরা এই জিনিসটা দেখাইতে পারি। সেটা হচ্ছে ক্ষেত্রফল এ